কথা ছিল ব্যাংক হবে অর্থনীতির লাইফলাইন, কিন্তু এটি নিজেই যে ডেডলাইনে চলে যাবে তা কে জানত। এর কারণ ১.৫ দশকে আর্থিক লেনদেনে সুশাসন আর অনিয়মের পাহাড়। এজন্য ব্যাংকাররা দায়ী নাকি কতিপয় গ্রাহক, সেই বিতর্ক তো থামছেই না। তবে একথা বাস্তব যে ভালো গ্রাহকেরা এখন ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছেন। তাহলে কিভাবে সমাধান আসবে তা জানতেই আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আসছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক থ্যাংক ইউ। জনাব মাহবুবুর রহমান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন। আবারও খুব সম্ভবত ২ বছর পরে আমার আর আপনার আবারও এরকম সামনাসামনি এখানে দেখা হচ্ছে। আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়ে তো অবশ্যই আপনার সাথে কথা বলবো, কিন্তু এই ২ বছরে কেন, গত কয়েক মাসে আসলে পারিপার্শ্বিকতা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু আমি প্রশ্নটা এভাবে করতে চাই যে ব্যাংকের যেই অব্যবস্থাপনার কথা বা অনিয়মের কথা গত ১.৫ দশকের ধরে বলা হচ্ছে, এই দায়টা কার আমি জানি না। গ্রাহকের হতে পারে, ব্যাংকের হতে পারে, যারা নিয়ন্ত্রক সংস্থা ছিলেন তাদের হতে পারে, কিন্তু এতটা বিশৃঙ্খলা কি তৈরি হওয়ার আদৌ সুযোগ ছিল বলে আপনার মনে হয়, নাকি এটা আসলে কোনো না কোনোভাবে হয়ে গেছে? আপনার বিশ্লেষণ কি? আসলে ধন্যবাদ। আসলে গত ২ বছর অনেক সময় থাকলেও বা ইচ্ছা থাকলেও আসতে পারেনি, কথা বলার সুযোগ ওরকম ছিল না। যেটা হয়েছে কি, আপনার পারিপার্শ্বিক অবস্থা কিন্তু আপনাকে আপনার কাজের ব্যাপার সব কিছু আপনাকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। একটা কথা বলে না, নো ওয়ান ইজ বর্ন গিলটি, এভরিবডি ইজ বর্ন ইনোসেন্ট। তারপরে যেটা হয়, চারপাশের অবস্থা আপনাকে পরিবর্তন করে এবং সেই জন্য আপনি এভাবে কাজ করেন। আসলে যেটা অবস্থা ছিল গত অনেকগুলো বছর ধরে, যে আপনার কথা বলার খুব একটা সুযোগ ছিল না। এখন আপনি তো বাংলাদেশি, আমি তো বাংলাদেশি, আমাদের তো অনেকগুলো পাসপোর্ট নেই যে আমি পাট করে চলে যাব। এখন আমি যদি কোনো কথা যদি বলতেও যেতাম, তাহলে হয়তো আমার সার্ভাইভাল উড হ্যাভ বিন অ্যাট স্টেক। মানে আমি আদৌ থাকতে পারবো কি না, কী হবে না হবে, সেই ব্যাপারটাও ছিল। তো তারপরেও ধরেন আমি ব্যক্তিগতভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি, একেবারে কোনো পক্ষের ব্যাপারটা না, মানে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং যেহেতু আপনি দেখেছেন যে একটা সময় আমাদের অনেকদিন আমাদের অর্থমন্ত্রী ছিলেন না, ইনঅ্যাক্টিভ ছিলেন অ্যাবসোলুটলি, মানে ওটাকে মানে অ্যাবসেন্সিয়া যদি বলেন আর কি। তো ওরকম ছিল, ৫ বছর ছিলেন কামাল সাহেব, উনি জাস্ট নামেচার পরে যিনি আসলেন তারও তো কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। তো যেটা হয়েছে কি, আপনার পুরো সিস্টেমের মধ্যে কোনো রকম একটা গ্যাপ ছিল, এবং সেইটার গ্যাপেরই কিন্তু অ্যাডভান্টেজগুলো নিয়েছেন। এবং যেখানে যখন রেগুলেটর যদি প্যাট্রোনাইজ করে, সরকার যদি প্যাট্রোনাইজ করে, তখন তো আসলে আপনি অনেক কিছু চাইলেও করতে পারবেন না। এবং সেই কারণে ঘটনাগুলো হয়েছে প্যাট্রোনাইজেশনের জন্য সব দিক থেকেই। আপনি কি মনে করেন কি এটা কেউ জানতো না? আপনারা তো কিছু তো হলো, আপনিও বলেছেন, আপনারাও বলেছেন, কিছু পত্রপত্রিকা লেখালেখি হয়েছে, এটা কোর্টেও গেছে। এবং কোর্ট থেকে কি আসলো যে এটা বলা হয়েছে এটা যার যদি কোনো রকম ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে চায় সেটা করতে পারে, কিন্তু এটা কোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে না। তো এই যে যখন পুরো ব্যাপারটাই ছিল এইভাবে, তখন আপনি আমি একা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবো না। এবং সেই কারণেই বেসিক্যালি এই ঘটনাগুলো ঘটেছে। আমরা না চাইলেও ঘটেছে, আবার অনেকগুলো ঘটনা জানতামও তো না। আপনি দেখেন, যেটা আপনাদের পত্রিকায় আসলো যে আপনার কোনো একটা ব্যাংকের $500 মিলিয়ন দেওয়ার কথা ছিল, 550 মিলিয়ন দেওয়ার কথা ছিল, আপনি টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি মাত্র $100 মিলিয়ন দিয়েছেন, বাকি টাকাটা আপনি বাংলাদেশ ব্যাংকে দেন নাই। কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু রিপোর্ট করেছে $500 মিলিয়ন পেয়ে গেছেন। এই যে গ্যাপটা, এটা তো আপনি এবং আমার জন্য বাইরে বসে এটা জানা সম্ভব না। এটা যারা করেছেন তারাই একমাত্র জানেন। আমরা জানতে পেরেছি এই ধরনের ট্রানজিশনের পরে। তো এরকম ঘটনা তো অনেক ঘটেছে। আপনি দেখেছেন আপনাদের এক্সপোর্ট ফিগারে যেগুলো আপনার ইনফ্লেটেড ফিগার ছিল, অনেক ধরনের গ্যাপ ছিল, যে এগুলো তো আসলে পুরো সিস্টেমের মধ্যে সমস্যা হয়ে গেছে। তো সেখানে আসলে আপনি আমি অনেক কিছু চাইলে করতে পারছিলাম না এরকম। বাট আমি তারপরে বলবো যে অবশ্যই আমাদেরও সেখানে একটা রেসপন্সিবিলিটি। আমি যদি বলি যে আমি একটা রেসপন্সিবল না, সেটা বলা ঠিক হবে না, কিছুটা হলো আমার রেসপন্সিবিলিটি ছিল। একটা জিনিস আমি একটু জুড়ে দিতে চাই এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে কিছু ব্যাংকে তো ক্ষমতার এক ধরনের পালাবদল হলো, আমি দেখলাম ম্যানেজমেন্টের দিক থেকে, এটি একটি ঘটনা ঘটেছে। আবার দেখলাম কিছু ব্যাংক, খুবই হাতে গোনা কয়েকটি ব্যাংক, সেটি হচ্ছে যে তারা এই যে গত কয়েক বছরের অনিয়ম, সেটার খুব একটা আঁচ তারা নিজেদের কার্যক্রমে আনতে দেয়নি। তারা কিভাবে পারলো, আর যারা পারলো না তারা কেন এইভাবে পারলো না? এই ধরনের ব্যাংকের ম্যানেজমেন্টের ক্ষমতার পালাবদলকেও নিশ্চয়ই আপনারা ইতিবাচকভাবে দেখেননি। একটা যেটা হয়েছে কি, ধরেন
আমি আমার ব্যাংকের কথা বলি, আমাদের বোর্ড যেটা ছিল বা যেসব ব্যাংকের কথা বলছি, কিছু কিছু ব্যাংক কিন্তু এর মধ্যেও কিন্তু ভালো ব্যবসা করে গেছে, ভালো কাজ করে গেছে। এটা মূল কারণ ছিল বোর্ড। কেন হচ্ছে কি, পুরো একদম বটম হেড টু টপ টু আপনাকে ঠিক মতো কাজ করতে হবে। এখন ধরেন যেসব ব্যাংকের কথা বলছেন সেসব ব্যাংকের বোর্ডই ছিল আপনার কারাপ্টেড, সেসব ব্যাংকের বোর্ডই কিন্তু বেসিক্যালি এটা করতে সহায়তা করেছে, বেসব ব্যাংকের বোর্ডই চেয়েছে এটা করুক। কিন্তু যেসব ব্যাংকগুলো এখান থেকে এর মধ্যে থেকে কোনোভাবে বেঁচে এসছে, তারা কিন্তু বিকজ দ্য ফ্যাক্ট তাদের বোর্ড, তাদের ম্যানেজমেন্ট, তারা চেষ্টা করে সর্বক্ষণভাবে যে যাতে করে ভালোভাবে কাজ করা যায় সে, এবং গভর্নেন্সটা যতটুকু প্র্যাকটিস করা যায় সেইভাবে করার চেষ্টা করেছে। তো দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স। যে ব্যাংকগুলো এর মধ্য থেকেও টিকে গেছে, ভালো কাজ করেছে, তারা গভর্নেন্সের জন্য পুরা মানে যেমন বোর্ড যেমন ছিল, ম্যানেজমেন্ট তেমন ছিল, আমরা একসাথে কাজ করেছি যাতে করে কোনোভাবেই কিছু যেন আঁচড়ে লাগেনি, আঁচড় লেগেছে, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি ভালো কাজ করার জন্য। আর ওই যে ব্যাংকগুলোর কথা বলছে সেগুলোর মূল সমস্যা ছিল বোর্ডে। সো আপনার মাথা যদি ঠিক না থাকে, শরীর তো ভালো থাকবেই না। ওইটাই হচ্ছিল সমস্যা। একটা জিনিস আমার কৌতূহলটি না মেটালেই নয়, সেটা হচ্ছে যে আমরা এই যে যাদেরকে দুর্বল ব্যাংক এখন বলা হচ্ছে, এর ভিতরে শরিয়া ভিত্তিক বা ইসলামী ব্যাংক যেগুলোকে আমরা বলি, সেই ধরনের ব্যাংকও রয়েছে। তাদের ব্যাংকিংয়ের এক ধরনের আলাদা স্টাইল রয়েছে, এক ধরনের নীতি রয়েছে। তারা এখন গতানুগতিক ব্যাংকিং যারা করেন আপনারা, তাদের কাছ থেকে তারা ঋণ নিচ্ছে। এটার ভিত্তিটা আসলে তাহলে কীভাবে ঠিক হচ্ছে আমি জানি না। তারা এবার গ্রাহকদেরকে কী বার্তা দিচ্ছে? মার্জারের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা চলে আসে। না, এটা যেমন ধরেন এটা এমটিডিআর করে নিবে, এখন ধরেন টাকাটা যেটা নিবে এমটিডিআর করে নিবে। এখন আমার থেকে যখন ওরা ইসলামিক পন্থাতে নিবে, ওরা আমি ওকে টাকাটা দিব, ওই যে প্রফিটের ব্যাপারটা থাকবে, যেটা ইন্টারব্যাংক যেটা হয় আর কি, সেইভাবে। হ্যাঁ, কিছু হয়তো বিচ্যুতি হবে। এখন ধরেন এখন সার্ভাইভাল হচ্ছে সবচেয়ে বড় কথা। সো এটা তো অবশ্যই শরিয়া বোর্ডের সাথে আমরা কথা বলে নিব, আমরা কীভাবে কোন রুটে দিলে সুবিধা হয় সেটা ডেফিনেটলি আমরা দেখব। বাট যেটা বললাম সার্ভাইভাল একটা, আর যেটা বললেন যে মার্জারের ব্যাপারে, যেমন আপনি দেখেন যেই ব্যাঙ্কগুলো উইকার ব্যাঙ্ক বলে আপনার অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে, মোস্টলি কিন্তু ইসলামিক ব্যাঙ্ক, মোস্টলি শরিয়া বেস ব্যাঙ্ক। তো শরিয়া বেস ব্যাঙ্কগুলো মার্চ করবে। আর অনেক সময় হয় কি, ধরেন আপনার কনভার্সন হচ্ছে না, আপনার ট্রেডিশনাল ব্যাঙ্ক কিন্তু শরিয়া বেস ব্যাঙ্ক হচ্ছে। তো তখন কিছু প্রসেস, কিছু জিনিসগুলো পাল্টাবে। যদি এখন যদি শরিয়া এবং নন শরিয়াও যদি মার্চ করে, ডেফিনেটলি ওই ওদের যে প্রসেসের মধ্যে ওদের যে ট্রেজারি বিল, যদি নন শরিয়া ব্যাঙ্ক ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড যেগুলো কিনেছে, যেগুলো একসময় হয়েছিল আপনি দেখেছেন, ওরা ওগুলি বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে তখন তারা ওই শরিয়া মোডে চলে আসে। সো এইভাবে কিছু একটা হবে। আর মোস্টলি যেটা হয়তো আমি আশা করছি যে হয়তো শরিয়া বেসগুলো ব্যাঙ্কগুলো মার্চ করবে, অত নন শরিয়া যেগুলো আছে সেগুলো মার্চ করার চেষ্টা করবে। দেখা যায় কী হয়, আসলে সময় বলে দিবে কীভাবে কী করতে হবে। একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে বিদায়ী গভর্নরের একটি প্রজ্ঞাপন ছিল, যে প্রজ্ঞাপনে বলা হয়েছিল কেউ যদি ঋণ খেলাপি হয় ওই পার্টিকুলার কোম্পানি ঋণ আর পাবে না, কিন্তু ওই একই ব্যক্তির মালিকানাধীন অন্য প্রতিষ্ঠান চাইলে ঋণ পেতে পারে। এই ধরনের একটা প্রচেষ্টাও এখন হয়েছে গত এক মাসের ভিতরেও বিভিন্ন সময় চেষ্টাটি হয়েছে যে অন্য ব্যাংকের, অন্য কোম্পানির মাধ্যমে ঋণটা নেওয়া যায় কিনা। এই কেউ খেলাপি হয়ে গেলে তার অন্যান্য প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার যে ধারণা, এটাকে আপনি সমর্থন করেন কিনা? এক, আমি একটু শেষ করি। দ্বিতীয়ত হচ্ছে অ্যাকচুয়াল খেলাপির একটা আলাদা ফিগার আসবে, আমরা শুনতে পাচ্ছি আপনাদের সমস্ত অডিট শেষ হইলে। যেটাই হোক না কেন, সেই টাকাটি আসলে উদ্ধারের কোনো সুযোগ আছে কিনা, বিশেষ করে যদি সেটি বিদেশে পাচার হয়ে থাকে? প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে যে এটা তো ওই সময়ের একটা ইয়ে ছিল, বাট আমরা কিন্তু কাউকে দিই না, আমার জানা মতো কোনো ব্যাংকে কিন্তু দেয়নি। বিকজ একটা প্রসেস ছিল, ওই প্রসেসটার মাধ্যমেই আমার মনে হয় কেউ এটাকে অ্যাভেল করতে পারে নাই, চেষ্টা ছিল। আমার মনে হয় যে একটা তো ব্যাংকিং টাস্ক ফোর্স করা হয়েছে, আপনি জানেন, এবং এই টাস্ক ফোর্স ডেফিনেটলি যেখানে যেখানে রিফর্মের প্রয়োজন আছে সেই রিফর্মগুলোর ডেফিনেট রিকমেন্ডেশনসগুলো আসবে। এবং আমরা কিন্তু যারা আসলে চাই, যারা ব্যাংকিংটা ভালো থাকে যাক, চাই আমরা যারা ভালো ব্যাংকার যারা, তারা কিন্তু এটা চাই না। এবং আমার মনে হয় এটারও একটা পরিবর্তন আসবে। আর আপনার দ্বিতীয় যেটা প্রশ্নটা করেছেন যে খেলাপি ঋণের কথা বলেছেন, ইয়েস, আমাদের তো যেটা লাস্ট যেই কোয়ার্টারে, জুন কোয়ার্টারে আমরা দেখেছি 2 লক্ষ কোটি টাকা ক্রস করে গেছে খেলাপি ঋণ, এবং এটা বাড়বে। আমরা তো প্রায় 12% তো আমাদের তো এনপিএল হয়েছে, এটা ডাবল হয়ে গেলে খুব আশ্চর্য হব না। কেননা আপনি যদি ধরেন এসআলমের ঋণ যেটা আছে, যেটা বলা হচ্ছে 1,13,000 কোটি টাকা, হ্যাঁ, এবং আরও বিভিন্ন ধরনের লোন যেগুলো আছে, যারা হয়তো পলিটিক্যালি মোটিভেটেড ছিল বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল, তারা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট মাইট গেট অ্যাডেড টু ইয়োর 2 লাখ, তাই না? হ্যাঁ, তো 2 লাখ কোটি টাকা যদি অ্যাড হয়ে যায়, আপনি ধরেন এর সাথে আরও 1 লক্ষও যদি অ্যাড হয়,
তারপরে 3 লক্ষ কোটি টাকা আপনার ওভার 16 লক্ষ কোটি টাকা হচ্ছে অ্যাডভান্স। তো ডেফিনেটলি একটা সিগনিফিক্যান্ট জাম্প করতে পারে আপনার অন দ্য এনপিএল, সেটা তো একটা আছেই। আরেকটা যেটা হয়েছে, এমনি ওভারঅল ইকোনমি একটু সফট যাচ্ছে, আপনি জানেন আমাদের অনেক এক্সপোর্ট ডাইভার্সন হয়ে গেছে, ডিলেড হচ্ছে, তারপরে এই যে ইকোনমির কারণে অনেক ফোর্স লোন হচ্ছে, এগুলো অনেকটাই হয়তো ফেরত আসবে না বা হলেও দেরি হবে। তো সেই কারণে কিন্তু আপনার এনপিএল বাড়বে। বাট আমরা এনপিএল দেখেছি বিভিন্ন দেশে দেখে এনপিএল 30-40% যাওয়ার পরেও কিন্তু একটা রিফর্মের মাধ্যমে কিন্তু এটাকে আবার ঠিক করে নেওয়া হয়েছে। তো আমার যেটা মনে হয়, তার ধাক্কা তো প্রথমে আসবেই, কেননা যেহেতু একটা পুরো প্রসেসটাকে আপনি যদি রিফর্ম করতে যান, সব কিছু ঠিক করতে গেলে আপনি এতদিন একটা মেসকে ক্লিন করতে গেলে ডেফিনেটলি একটা সময় লাগবে। সেই সময়টা আমাদের সবাইকে দিতে হবে, এবং এই সময়টাতে আমাদের সবাইকে জুডিশিয়াসলি কাজ করতে হবে। যেই টাকাটা পাচার হয়ে গেছে বিদেশে, সেই টাকাটা আনাটা ডিফিকাল্ট হবে। দেখেন আপনি মালয়েশিয়া দেখেন এতদিন হলো, এখনও কিন্তু হচ্ছে, রিকভারি হচ্ছে। এখন এটা কিন্তু প্রথম কাজটা হচ্ছে কি, এটা প্রচুর ইন্টারন্যাশনাল কোলাবোরেশন লাগবে, বা ওই যেই দেশে গেছে সেই দেশের সাথে বাইরে আসার কোনো এগ্রিমেন্ট, সেই ব্যাপারটা আসবে। আর সবচেয়ে বড় কথা কি, আপনাকে তো প্রমাণ করতে হবে যে টাকাটা বাংলাদেশ থেকে ওখানে গেছে, এবং এটা আমার যে টাকাটা দিয়ে উনি অ্যাসেট বিল্ড আপ করেছেন সেটা আমাদেরই টাকা। তো এই প্রসেসটাকে মানে আপনাকে যদি এস্টাবলিশ করতে হয়, প্রচুর কাজ করতে হবে, এবং এটা কিন্তু একটু লম্বা সময় লাগবে। আপনি এটা ওভারনাইট আশা করতে পারেন না। যে টাকাটা গেছে, যেমন ধরেন টিআইপির একটা আছে বোধহয় $145 না $150 বিলিয়ন চলে গেছে, তার যদি অর্ধেকও যেয়ে থাকে, সেগুলো ফিরে আনা কিন্তু, বা যে সমস্ত পত্রপত্রিকায় দেখছি মানুষ যেভাবে, একজন ভূমিমন্ত্রীকে দেখলাম যে ওনার 360টা বাড়ি আছে, ওনার কাউকে দেখলাম যে একটা বাসার দামই $30 মিলিয়ন। তো এগুলো তো অনেক, এগুলো সে ডেফিনেটলি বাংলাদেশের টাকা, ওনাদের বাইরে তেমন কোনো ব্যবসা নেই, কিন্তু এটা সময় লাগবে, এটা ওভারনাইট আপনি পারবেন না। এটা তাও কতটুকু আনা যাবে সেই ব্যাপারেও আসলে একটা কোয়েশ্চেন মার্ক সবারই আছে। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আমরা আরও কিছু প্রশ্নের উত্তর জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। আমরা কথা বলছিলাম ব্যাংকিং সেক্টরের নানা দিক নিয়ে। ইন্টারেস্ট রেট নিয়ে আমার একটু পার্টিকুলারলি অবজারভেশন আছে, যে আমার কাছে মনে হয় যে এখনকার যে ইন্টারেস্ট রেট চলে গিয়েছে বাজারে, এখানে ব্যবসা করা বা ঋণ নিয়ে ব্যবসা করা খুব কঠিন, বা বিনিয়োগ করা খুব কঠিন। আপনারা এটা ফিল করেন কিনা? এবং যদি তাই হয়ে থাকে, আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে ব্যাংকগুলোর প্রোডাক্ট বা সার্ভিসে বেশ সিমিলারিটি আছে, একটু নতুনত্ব আনার কথা আপনারা ভাবছেন কিনা? প্রথমে ইন্টারেস্টের কথা বলে, আসলে দেখেন এটা ট্রু। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনার তো মার্কেটের ডিমান্ড সাপ্লাই উইল ডিটারমিন থিং। আমরা যেহেতু মার্কেট ইকোনমির কথা বলি, সো আপনাকে মার্কেট ইকোনমি বা মার্কেট ফোর্সটাকে কিন্তু অ্যালাউ করতে হবে টু প্লে। আমাদের আজকের এই সমস্যার একটা মূল কারণ কিন্তু মার্কেট ফোর্সকে আমরা অ্যালাউ করি নাই। আপনি দেখেন 2020 সালের এপ্রিলে আমাদের ইন্টারেস্ট রেটটা ক্যাপ করে দিলাম 9%-এ, এবং বলা হয় ইরেসপেক্টিভ, আপনি স্মল বলেন, মাইক্রো বলেন, লার্জ বলেন, সবাই কিন্তু 9%। সো বেনিফিটটা কিন্তু লার্জ রাখেন, যে কিন্তু উদ্দেশ্য ছিল আপনার স্মল মিডিয়ামকে মাইক্রোকে অ্যাডভান্টেজ দেওয়া। আপনি দেখেন আপনার এফএক্স রেট বিটুইন 11 এবং 21 আমাদের মুভমেন্ট হচ্ছে 14%-এর মতো, আর যেখানে আমরা গেছি 75 থেকে 85 সামথিং, আর যেখানে ইন্ডিয়া চলে গেছে 45 থেকে 75-এ ওই একই সময়। এই যে একটা ফলসটা প্রাইড নিয়েছিলাম আমাদের, খুব শক্ত, খুব স্ট্রং এক্স ডলার, এটা কিন্তু আজকে আমাদেরকে এই পজিশনে নিয়ে এসছে। আদারওয়াইজ যদি মার্কেট ফোর্সকে অ্যালাউ করতাম, তাহলে সবাই কিন্তু ওইভাবে ইউজ টু হয়ে যেত। এখন ধরেন একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ এসছে, কারণটা কি? একটা লিকুইডিটি একটা ইস্যু আছে। আপনি জানেন যে এই যে এতগুলো টাকা যে চলে গেছে, টাকাগুলো তো আসে নাই, তারপর কারেন্সি আউটসাইড ব্যাংক বাড়ছে। একটা কারণ হচ্ছে হয়তো ব্যাংকগুলোর উপরে মানুষের আস্থার ব্যাপার আছে, আর একটা ইনফ্লেশনারি প্রেশারের জন্য মানুষ টাকা নিয়ে যাচ্ছে, আর একটা ছিল যে ইন্টারেস্ট রেট কম ছিল মাঝখানে, এখন একটু বাড়ছে, আবার একটু একটু করে আসছে। এইসব কারণে কিন্তু আমাদের আবার রেপো রেট দেখেন, আপনার ট্রেজারি বিলের রেটটা চলে গেছে 11.6, এই হালে আবার একটু কমেছে 5%। তো এই যে আপনি তখন কি হচ্ছে, আপনার একটা সিগনিফিক্যান্ট পোর্শন অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কর্পোরেটসরা কিন্তু গিয়ে ইনভেস্টমেন্ট করছে ট্রেজারি বিলে এবং ট্রেজারি বন্ডে, আমার ব্যাংকে টাকাটা আসছে না। তো
তো স্বাভাবিকভাবে আমাকে তখন টাকাটা আনতে গিয়ে আমার যেহেতু ডিমান্ড আছে অ্যাডভান্সের, সে তখন কি আমাকে টাকাটা আনতে গিয়ে আমাকে হায়ার রেট অফ ইন্টারেস্ট প্রোভাইড করতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম প্রচুর লোন কিন্তু গিয়ে ফেরত আসছে না বলে আমি তো শর্ট টার্ম নিয়ে লং টার্ম দিচ্ছি, তখন আবার আমাকে আরেকখানে টাকাটা এনে আপনাকে দিতে হচ্ছে। তো একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে পড়ে গেছে। তো ইন দ্য প্রসেস আপনার কিন্তু ডিপোজিট কস্ট কিন্তু বাড়ছে, আবার ওখানে আপনার এনপিএলও বাড়ছে, আপনার এভারেজ ইল্ড অন দ্য অ্যাসেট কমে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে তখন আপনাকে বাড়াতে গেলে আপনাকে লেন্ডিং রেট বাড়াতে হচ্ছে। যে আমি যদি আসলে ওয়ান অফ দ্য রিজন যদি আমার যদি আজকে এনপিএল সিগনিফিকেন্ট কমিয়ে আনতে পারতাম, আমার কিন্তু লেন্ডিং রেট অনেক কমাতে পারতাম। এখন অ্যাট দ্য সেম টাইম আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট থাকবো, ডিউ রেসপেক্ট, ওনাদেরকে এফিশিয়েন্ট হতে হবে। আপনি যদি খালি ইন্টারেস্ট কস্টের উপর চাপ দিয়ে রাখেন তাহলে কিন্তু অন্যগুলোতে আপনি দেখতে হবে। আমরা যেমন ধরেন ওভার দ্য ইয়ার্স আমাদের অনেক সমস্যা এসেছে, কিন্তু আমরা কিন্তু আমাদের এফিসিয়েন্সির মাধ্যমে কিন্তু আমাদের ব্যাংকের প্রফিটেবিলিটি বাড়িয়েছি। অনেক সময় বলেছেন না যে এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু ব্যাংকে তো প্রফিট বাড়তেছে। তো ব্যাংক তো প্রফিট বাড়াচ্ছে, ব্যাংকের একটা এভিনিউ যখন একটা আপনার আন্ডার প্রেশার থাকে আরেকটা এভিনিউতে আমরা চেষ্টা করি। তো এইভাবে কিন্তু ওনাদেরকে চেষ্টা করতে হবে যে ইন্টারেস্ট কস্ট কীভাবে কমানো যায়, কীভাবে আপনার যেটা 100 টাকা প্রজেক্ট কস্ট আমি 120 টাকা না দেখাই, আমি কম দেখাই, আমি আমার ইকুইটি বাড়ানোর চেষ্টা করি। তো বিভিন্ন মেকানিজমে করতে হবে। এবং আপনারটা কথা বলে রাখি, বাংলাদেশের যে মেজর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছে কিন্তু হাই ইন্টারেস্ট রেজিমের সময়, কিন্তু নট দেখেন 9% করার পরও আপনি দেখেন আমাদের মনিটারি পলিসি স্টেটমেন্টের যে টার্গেট ছিল, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ওই টার্গেট মিট করতে পারি নাই। 1-2 বার মিট করেছিলাম। আপনি হিস্টোরিক্যালি ফ্রম 2020 থেকে আপনি যদি 2023 দেখেন, আপনি দেখবেন না যেখানে খুব বেশি কিন্তু আমরা বেশিরভাগ সময় কিন্তু এমপিএসের যে টার্গেট ছিল মিট করতে পারি, ইট ওয়াজ লোয়ার দ্যান দ্যাট। সো আমাদের সবাইকে এফিসিয়েন্সি নিয়ে কাজ করতে, এখন ইটস এ মার্কেট রিয়েলিটি, কিছু করার নাই। এবং আপনি লুক এট শ্রীলঙ্কা ওদের ইনফ্লেশন কমানোর জন্য ওদের ইন্টারেস্ট রেট ওয়েন্ট আপ টু 30%, এবং সেই এখন ইনফ্লেশন কমে এসেছে ফ্রম 70 to below 1%। এর মধ্যে কিছু ডেফিনেটলি ইম্প্যাক্ট হয়েছে, বাট দ্যাটস এ রিয়েলিটি। আরেকটা প্রশ্ন, লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য ব্যাংক কতটা ফিজিবল থাকবে আগামীতে আমি জানি না, সেটার অল্টারনেটিভ নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু অনেকে বলেন যে ব্যাংকগুলোর এখন আরো বেশি কাস্টম মেড হওয়া উচিত গ্রাহকদের ক্ষেত্রে, যার যেরকম পোর্টফোলিও সেরকম করে সেই রকম ইন্টারেস্ট রেট ঠিক করে ঋণ দেওয়া উচিত। আপনারা বোধহয় কিছুটা এরকম করেনও। দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস আর একটু নতুনত্ব আনতে পারেন না, একটা তো আনা হচ্ছে। প্রথমত প্রোডাক্টের ব্যাপার সবচেয়ে ডিজিটাইজেশন কিন্তু প্লেইং এ মেজর রোল হিয়ার। আমরা এই পার্টটা, যেমন আমি আমার ব্যাংক থেকে বলি, আমরা কিন্তু ওয়ার অন দ্য লিডিং ব্যাংকস। আমরা চেষ্টা করছি যে কাস্টমার কনভিনিয়েন্স কীভাবে আনা যায় ইন টার্মস অফ, ধরেন আপনাকে আমি মনে করছি আপনার ব্রাঞ্চ আসার দরকার নেই, এই যে এত ট্রাফিক এত কিছু, আপনার ব্রাঞ্চে আসবেন কেন? আপনাকে আমি যে অ্যাপটা দিয়ে দিচ্ছি, আমরা যেটা করতে চাচ্ছি আশা করছি কয়েক মাসের মধ্যে আমরা আমাদের যে অ্যাপটাকে এটা একটা সুপার অ্যাপ করব ফর অল ফিনান্সিয়াল প্রোডাক্ট। আপনি সকালবেলা উঠে আপনার বাচ্চার বেতন থেকে শুরু করে আপনার ইউটিলিটি পেমেন্ট থেকে শুরু করে আপনার অন্যান্য ট্রানজ্যাকশন যা কিছু আছে আপনি আমার অ্যাপ থেকেই করতে হবে। আনলেস ইউ হ্যাভ এ লার্জ উইথড্রল অর লার্জ ডিপোজিট, আপনাকে ব্যাংকে যেতেই হবে না, একদম না। আপনার চেক রিকুইজিশন থেকে শুরু করে সব কিছু আপনি আপনার সময় মতো করতে পারবেন। সো ইউ ফিল এমপাওয়ার্ড। এখন যেমন ব্যাংকের 10টা থেকে 4টা লাগে, আপনি এর মধ্যে যেতে হবে, আপনি 4 টাকা রাত 12টার সময় ট্রানজেকশন করেন না কেন? সো এই জিনিসগুলোকে আমরা আনতে যাচ্ছি যাতে করে আপনি আপনার সময় আপনার কনভিনিয়েন্সে কাজটা করতে পারেন। সো উই ওয়ান্ট টু এম্পাওয়ার আওয়ার কাস্টমার টু দ্য ফুলেস্ট এক্সটেন্ট। সেইটা হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য। এবং সেইভাবে যে সমস্ত প্রোডাক্ট যেগুলো নিটিগিটি চেঞ্জ করতে হবে, আপনি ধরুন একটা হোম লোন করতে যাচ্ছেন, আমরা যেটা করতে যাচ্ছি আপনি বাসায় বসে আপনি ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট। আপনি গাড়ির লোন নিতে চাচ্ছেন, আপনি গাড়ির লোনটা বাসায় বসে আপনি ইউ ক্যান আস্ক ফর ইট। যে এইসব জিনিসগুলোকে আপনি এলসি খুলতে যাচ্ছেন, আপনি আপনার অফিসে বসে আপনার এলসিটা আপনি আমার অফিসে ব্যাংকে পৌঁছে দিতে পারছেন থ্রু ইলেকট্রনিক প্ল্যাটফর্ম। আপনাকে ওই ফর্ম ফিল আপ করে ওটা লাগে যেহেতু বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট, কিন্তু আপনি কিন্তু এই কাজগুলো করে ফেলেন। সো আমরা ওইভাবে কিন্তু আস্তে আস্তে অনেকগুলো ব্যাংক কিন্তু এই কাজগুলো করছে, আমরা যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে করছি। সো আমাদের উদ্দেশ্য কাস্টমারের ডোর স্টেপে সার্ভিসটা পৌঁছে দেওয়া। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যেহেতু বলছিলেন এফএক্স রেটের কথা, এই মুহূর্তে ডলারের এক্সচেঞ্জ রেট কোন দিকে যাচ্ছে সেটা জানতে চাই। কনসিডারিং দ্য ফ্যাক্ট রেমিটেন্স ফ্লো আমি ধরে নিচ্ছি কিছুটা বেড়েছে এই মুহূর্তে, এক। দ্বিতীয়ত হচ্ছে ধরে নিচ্ছেন আসলে বেড়েছে কিছুটা, আমি এখনো ফাইনাল ফিগার আরো কিছুদিন গেলে হয়তো একটা ট্রেন্ড বোঝা যাবে, সেজন্য বলছিলাম এটাকে আরো বাড়ানোর জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে রেমিটেন্স যদি ব্যাংকিং চ্যানেলে যাতে বেশি করে আসে, এক। দ্বিতীয়ত হচ্ছে অনেকে বলেন যে আমাদের অফশোর ব্যাংকিং এর একটা ভালো ফিউচার আছে, সেটা থেকে একটা বড় ডলারের ফ্লো ইনশিওর করা যায়, আপনারা কি ভাবছেন? আমি যে এফএক্স রেটের কথা বলে একটা মূল কারণ ছিল ইন দ্য পাস্ট এই ট্রানজিশনের আগে, সেটা ছিল যে হুন্ডি।
যেটা কথা বলছিলাম যে আমরা এই টাকাগুলো চলে গেছে, মূল কারণ ছিল হুন্ডি, বিকজ ওরা হুন্ডি সবসময় ছিল, কিন্তু পরিমাণটা এমন বেড়ে গেছিল এবং সরকারের সামনে দিয়ে হচ্ছিল, আপনি বলছেন রেগুলেটরও জানতো, সবাই জানতো যে হচ্ছে, তাতে করে হয়েছে বিরাট একটা প্রেশার ছিল অন হুন্ডি, যাতে করে কিন্তু বিটুইন আপনার ফর্মাল রেট এবং ইনফর্মাল রেটের ডিফারেন্স 3 টাকা 4 টাকা হয়ে গেছিলো। এখন ওটা কিন্তু অনেকটাই কমে এসছে, এখন মোটামুটি 1 টাকার মধ্যে চলে এসছে, এবং আপনি দেখবেন যে মোটামুটি 120 টাকা এখন ইজ এ সর্ট অফ, হয়তো 20-25 পয়সা কেউ বেশি দিচ্ছে কম দিচ্ছে, কিন্তু 120 টাকা মোটামুটি কিন্তু একটা রেট, একটা স্টেবিলিটি গত 2 মাস ধরে কিন্তু আছে। এবং আপনি রেমিটেন্সের কথা যদি বলেন, এখনও সিগনিফিকেন্ট লেভেলে বাড়ে না, কিন্তু অ্যাটলিস্ট মান্থ অন মান্থ একটা কনসিস্টেন্সি আছে। এক সময় যেমন ছিল কোনো মাসে 2 বিলিয়নও এসেছিল, কোনো মাসে 1.3 বিলিয়নও এসেছিল, কিন্তু এখন মোটামুটি 2.1-2.2 বিলিয়নে কিন্তু মোটামুটি একটা স্টেবিলিটি এসছে। সো এটা আই উড সে যে আমাদের এখন যেটা করতে হবে, আমাদের আরও বেশি প্রচারণা চালাতে হবে, যে বাংলাদেশি ভাই যারা আমার আছে, বাংলাদেশ ডায়াসপোরা যারা আছেন, যে এখন আমাদের দেখাতে হবে যে বাংলাদেশের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা বেটার হয়েছে, আমাদের ব্যাংকিং সিস্টেমটা বেটার, এই কিছুটা যদি আমরা এখানে কাজ করতে পারি, যাতে করে মানুষের আস্থার ব্যাপারটা যেটা, কারণ আমরা তো এন্ড অফ দ্য ডে ব্যাংক তো ট্রাস্ট বিক্রি করি, উই আর সেলিং ট্রাস্ট, তো সেটা যদি করতে পারি, তার কাছে আমার কাছে মনে হয় যে আমরা আরও রেমিটেন্স বাড়তে পারবো। ইন টার্মস অফ অফশোর ব্যাংকিং, এটা মাত্র নতুন একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এটা পাকিস্তানে কিন্তু করা হয়েছিল, দে হ্যাভ গট এ ভেরি গুড ফিডব্যাক। আমরাও ধরেন কিছু কিছু ব্যাংক, স্পেসিফিক 2-একটা ব্যাংক কিন্তু বেশ ভালো করেছে, মানে মোটামুটি ইনিশিয়াল ইয়ে ছিল ভালো। মাঝখানে আমরা যে অফশোর ব্যাংকের শুরু করলাম, মাঝখানে আবার এই যে ট্রানজেকশনের জন্য 1.5-2 মাস একটা মোটামুটি একটা ডিস্টেবিলাইজড হয়ে গেছে পুরো জিনিসটা। এখন আমরা আবার এই পুরোভাবে আবার শুরু করেছি এই প্রসেসটা। আশা করছি এটাকে আমরা যদি ঠিকমতো প্রজেক্ট করতে পারি, আমরা যে ধরেন, কারণ ইন্টারেস্ট প্রায় 8.2% দিব আমরা অন দ্য ডলার, হুইচ ইজ ভেরি হাই। এবং কিছু কিছু, আমি যেমন রিসেন্টলি একটা বাইরে গেছিলাম, দেখলাম বেশ কিছু বাংলাদেশি ভেরি এক্সাইটেড, যারা এত ভালো দেন তাহলে কীভাবে করা যায়, এবং আমরা কিন্তু অ্যাকাউন্ট করার অপশনও দিয়েছি, আপনি ওখানে বসেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এবং আপনার ইভেন আত্মীয় থাকে বাংলাদেশে, সে কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলতে পারবে। সো ভালো একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হচ্ছে, এটা আমি আশা করি ঠিকমতো যদি প্রচার করা যায়, একটা ভালো একটা ডিপোজিট আমরা পেতে পারি। অ্যাট দ্য সেম টাইম একটা সার্টেন টাইম পরে কিন্তু আমরা ইভেন ফরেন বডিরও কিন্তু আমরা যদি আমরা কান্ট্রি রেটিংটাকে ইমপ্রুভ করতে পারি, আমরা মোটামুটি ফরেন এক্সচেঞ্জে যদি আমাদের ওভারঅল ব্যালেন্সটা বেড়ে যায়, আমার কাছে মনে হয় এটা ভালো একটা কাজ করতে পারে সামনের দিনে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে বলেন, আমি জানি না এটার জন্য মার্কেট এখনো প্রপারলি ম্যাচিউরড কিনা, কিন্তু অনেকে বলেন যে ব্যাংক আসলে সামনে ব্যাংকের চাহিদা কমে যাবে, কারণ অন্যান্য ফাইন্যান্সিং ইনস্টিটিউশনগুলো সামনে চলে আসবে, সেটা এনবিএফআই থেকে শুরু করে আমরা শুনতে পাচ্ছি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির একটা ভালো ফিউচার আছে, ফিনটেক কোম্পানিগুলোর এক ধরনের আলাদা দাপট থাকবে বাজারে। ডু ইউ ফিল দ্যাট? এটা তো বলেওছে, দেখেন ব্যাংকের প্রয়োজন আছে কিন্তু ব্যাংকার্স লাগবে না, এটা তো কথা ছিলই। আর ফিনটেক কোম্পানিগুলো ডেফিনেটলি আসছে এখন, ধরেন বাইরে কিন্তু ধরেন পার্সোনাল লোন টোন বা স্মল লোনে কিন্তু এখন আর ব্যাঙ্কগুলোর প্রয়োজন নেই, মানে ব্যাংকার্সের প্রয়োজন নেই, বেসিক্যালি ফিনটেক কোম্পানি কিন্তু দিচ্ছে, এবং ওরা কিন্তু অনেক ফাস্টার ইন টার্মস অফ রেসপন্ডিং। তা এখন আমাদের এখানে মুভমেন্ট শুরু হয়েছে, এখন এটা স্লোলি শুরু হয়েছে, একটু সময় নেবে। এখন যেমন ডিজিটাল ব্যাংক নিয়ে অনেক কাজ হচ্ছে, যদিও ডিজিটাল ব্যাংকের লাইসেন্স মাত্র গত সরকারের সময় দুটো ইয়েকে দেওয়া হয়েছিল, এখন সামনে কী হবে জানি না, বাট আমরা বিভিন্ন ব্যাংক কিন্তু আমরা নিজেরাই কিন্তু আমরা আমাদেরকে প্রিপেয়ার করছি টু গিভ এ ডিজিটাল এক্সপিরিয়েন্স টু আওয়ার কাস্টমার্স। কারণ আসলে ট্রেডিশনাল ব্যাংক আর ডিজিটাল ব্যাংকের মধ্যে তেমন বেশি ইয়ে নেই। আপনার ডিজিটাল ব্যাংক হলে একটা ডিজিটাল মাইন্ডসেট থাকে, ডিজিটাল আপনি করতে পারেন, বাট আমরা চেষ্টা করছি সেই এক্সপিরিয়েন্স যেন আমরা আমাদের এই ট্রেডিশনাল ব্যাংক থেকেও দিতে পারি, যার জন্য কিন্তু বেশ কয়েকটা ব্যাংক কিন্তু একটা ডিজিটাল ব্যাংকিং উইংও করে ফেলেছে এখানে। সো আপনি যেটা বলছেন, আসলে আমাদের দরকার হচ্ছে ভালো ক্যাপিটাল মার্কেট দরকার, কারণ আমাদের ফিনান্সিয়াল মার্কেট ভেরি ন্যারো, সব কিছু কিন্তু এই আমরা এই কমার্শিয়াল ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট, যা কিছু আপনি দেখেছেন ওভার দি ইয়ার সিন্স ইন্ডিপেন্ডেন্স। সো এখানে আমাদের আরও কিছু কাজ করতে হবে, আমাদের ক্যাপিটাল মার্কেটে নিয়ে কাজ করা কিন্তু খুবই প্রয়োজন, যাতে করে আমাদের যাদের লং টার্ম লোনের প্রয়োজন হলে ব্যাংকে না আসে তাদের ক্যাপিটাল মার্কেটে টাকাটা তুলতে পারে। সো ক্যাপিটাল মার্কেটটাকে আমাদের করা উচিত, সেটা বলছে আমি বলব যে একটা বিরাট প্রয়োজন এখনকার জন্য। আর ফিনটেক ইজ গেটিং আপ, ফিনটেকগুলো আশা করছি সামনের সময় যদি ওভারঅল আপনার এনভায়রনমেন্টটা কন্ডিউসিভ হয়, তাহলে কিন্তু ফিনটেকে কিন্তু একটা অপরচুনিটি আছে। ব্যাংকের ওভারঅল মনিটরিং নিয়ে একটা প্রশ্ন করবো, তারপর একটা বিরতি দেবো। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংক আছে, যদি আপনি বলেছেন যে ভূমিকা নিয়ে গত 1.5 দশকে বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন ছিল এখন আবার নতুন সরকার এসে একটা আলাদা টাস্ক ফোর্স করেছে, একটা আলাদা হোয়াইট পেপার কমিটি আলাদাভাবে কাজ করছে বিভিন্ন ফাইন্যান্সিয়াল অনিয়মগুলো কোথায় হয়েছে সেগুলো খুঁজে বের করার জন্য। বেশি হয়ে যাচ্ছে কিনা, এত কিছু দিয়ে কি কাজ হবে? বাংলাদেশ ব্যাংকে কিছু রিফর্ম দরকার কিনা? ধরুন বাংলাদেশ ব্যাংকের প্রথম কাজটা কিন্তু আমার গভর্নর সাহেব বলেছেন বাংলাদেশ ব্যাংক স্ট্রেনথেনিং প্রোগ্রাম,
ওটা কিন্তু অলরেডি কাজ হচ্ছে। উনি বলেছেন যে এখান থেকে আমরা সাপোর্ট নেব, IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্ট নেব, বিকজ আমাদের প্রথম কাজ, বিকজ রেগুলেটর যদি ঠিক থাকে, যেটা অ্যাগেন আমাদের মাথার মতো কিন্তু, সো রেগুলেটরের কাজগুলো করার জন্য কিন্তু ওনারা অলরেডি সেন্ট্রাল ব্যাংক স্ট্রেন্থেনিং প্রোগ্রামে কিন্তু ওটা কিন্তু ওনারা ওয়ান অফ দ্য অ্যাকশন কিন্তু সেন্ট্রাল ব্যাংক স্ট্রেন্থেনিং প্রোগ্রাম, সেটা যদি ঠিকমতো করতে পারে, আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বিগ ইম্প্রুভমেন্ট। আর আপনি যেটা বলেন যে একসময় কথা ছিল ব্যাংকিং কমিশন নিয়ে কথা হচ্ছে, ব্যাংকিং কমিশন করা হবে না, তখন কিন্তু গভর্নর সাহেব একবার চিন্তা করে বললেন না, আমি এখন টাস্ক ফোর্স করে, ওই একটা টাস্ক ফোর্স যেমন স্ট্রেন্থেনিং, আর একটা টাস্ক ফোর্স হচ্ছে এই পুরো ওভারঅল ব্যাংকিংয়ের রিফর্ম কী লাগবে। আর শ্বেতপত্র বেসিক ওভারঅল এন্টায়ার কান্ট্রির যে দুই জিনিস, সো ওখানে কিন্তু পুরো দেশের অর্থনীতি, পুরো দেশের সংস্কার, সেই NBR থেকে শুরু করে আপনার জনপ্রশাসন থেকে শুরু করে সবখানেই ওনারা করবে। সো ওটার অনেক পরিধি অনেক বড়। আর ব্যাংকিংয়ের যেটা হচ্ছে সেটা আসলে টাস্কফোর্স করে আমি মনে করি এখন পর্যন্ত খুব বেশি হয়েছে, এটার প্রয়োজন আছে, এবং টাস্কফোর্স করে বরঞ্চ মোর ফোকাসড হয়েতে শুধু ব্যাংকিং, কেন একটা হয় কি আপনার ইকোনমির হার্ট হচ্ছে ব্যাংক। আর সবচেয়ে বড় কথা, ব্যাংকে এত ধরনের সমস্যা হয়েছে, এটা একটা যদি ফোকাস যদি আপনি গ্রুপ না থাকেন ওইভাবে করতে গেলে হয়তো পারবেন না। সো আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত নট টু মেনি কমিশন হয়েছে এখন পর্যন্ত, আমার কাছে মনে হয়। আমরা আরেকটি বিরতি নিব জনাব মাহবুবুর রহমান, ফিরে এসে আমরা আপনার সম্বন্ধে কিছু প্রশ্ন যাবো। নতুন আপনার জন্য আজকেও র্যাপিড ফায়ার প্রশ্ন পাঠিয়েছে দর্শক। একটি বিরতির পর খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। আমরা বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, নতুনরা পাঠায় আপনার জন্য আজকে নতুন 10টা প্রশ্ন শুরু করছি। 1 নাম্বার, র্যাপিড না, আপনি চাইলে কিছুটা ভাবারও সুযোগ পাবেন। প্রথম প্রশ্ন, তারা জানতে চায় আপনি ব্যাংকার না হলে কি হতেন? আমি ব্যাংকার না হলে অন্য কিছু হতে পারতাম। আমি বলেছিলাম আমি হয়তো মেবি আই উড হ্যাভ বিন ইনটু অ্যাক্টিং অর সামথিং, যেটা আমার অনেক শখ ছিল। অ্যাক্টিং ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ। হ্যাঁ, কারণ আমি এক সময় একটা গ্রুপের সাথে ছিলাম, মঞ্চে নাটক করেছিলাম, তখন তো ওরকম সুযোগ ছিল না, হয়তো আজকের সময় সুযোগ যদি শুরু করতাম হয়তো ওটাই করতাম। ওকে, ফেয়ার এনাফ। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের ব্যাংক নিয়ে মানুষের মাঝে প্রচলিত সবচেয়ে ভুল ধারণা কোনটি? মানে ওনারা যেটা হয়, ওনারা ভাবেন যে ব্যাংক মানে সব সলিউশন দিয়ে দিব আর কি, যে চাইলেই দিতে হবে, কিন্তু ওনারা হয়তো চিন্তা করে না যে টাকা চাইলে কিন্তু আমরা দিতে পারি না, কারণ আমার একটা রেগুলেটরি বডি আছে, আমি সবসময় আপনার সব ইয়েতে আমি হ্যাঁ করতে পারবো না। সো একটা ইয়ে থাকে আর কি, যে আমি চাইছি আপনি দিবেন না কেন, কিন্তু আমাদের তো কিছু একটা প্রসেস আছে, সেই প্রসেসটা ফলো করে করতে হয়। থার্ড প্রশ্ন, এটা এসেছে কিনা জানি না, সামনে হয়তো আসবে, কিন্তু আমি প্রশ্নটা করতে চাই, ব্যাংকের এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস যেটি আপনার মনে হয় যে সামনে পুরো ইন্ডাস্ট্রির চেহারা বদলে দেবে? আমার কাছে প্রোডাক্ট মানে আমার কাছে মনে হয় যে ডিজিটাল ইয়েটা, যেটা কারণ আমাদের দেশে, বাংলাদেশে দেখেন আমাদের মিডিয়ান 26-27, মানে সো আমাদের যে ইয়াং জেনারেশন তাদের রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের মতন। আপনি দেখেন আমাদের জেনজিরে কী করলো এই যে রিসেন্ট পাস্টে, যে ট্রানজিশনটা কিন্তু ওরা কিন্তু পুরো একটা সময়কে পাল্টে দিল, পুরো একটা পরিবর্তন নিয়ে আসলো। সো এদের চাহিদা ইজ ডিফারেন্ট। সো এখন আমাদের কাজটা করতে হবে, এদের চাহিদাকে মনে রেখে কিন্তু কাজগুলো করতে হবে। আগের মতো চিন্তা করে যে এটা করবো, সে আগের মতো সেইভাবে কিন্তু হবে না। সো দিস ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট, যে পার্টিকুলার গ্রুপকে চিন্তা করে আমাদের কিন্তু ব্যাংকিং প্রোডাক্টস, আমাদের ব্যাংকিং সার্ভিসগুলোকে রিফর্ম করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরের প্রশ্নে যেতে চাই, বাংলাদেশে কোনটির ভবিষ্যৎ ভালো তারা জানতে চায়, শরিয়া ভিত্তিক ব্যাংকিং নাকি বিশেষায়িত ব্যাংকের? শুনেন, আমাদের দেশে তো 90%-এর বেশি হচ্ছে মুসলিম, যার জন্য দেখা গেছে যে আমরা যদি ওভারঅল যদি ইনভেস্টমেন্ট 30%-এর মতো কিন্তু এই ইসলামিক বা শরিয়া বেসড ব্যাঙ্কিংগুলো করতো। বাট আমি বলবো পিপল ইন জেনারেল ভেরি ওপেন অ্যাবাউট ইট। অফকোর্স আমার ট্রেডিশনাল ব্যাঙ্কিংও চাই, আবার শরিয়া ব্যাঙ্কিংও চাই, ইটস এ মিক্স অফ বোথ। আর আপনি যদি স্পেশালাইজ ব্যাঙ্কিং কথা বলেন, ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক অ্যান্ড আদার থিংস, এগুলো আসা উচিত, কারণ আমাদের সেটা কিন্তু অ্যাবসেন্স আছে এখানে। ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং যেটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেগুলো মার্চেন্ট ব্যাঙ্ক, এগুলো কিন্তু আমাদের সেভাবে কিন্তু টেক অফ করে নাই। আপনার যে বড় বড় সিন্ডিকেশন ডিলগুলো করা, আপনার স্ট্রাকচার ডিলগুলো করা, সিকিউরিটাইজেশনগুলো করা, সেগুলো আমাদের একদমই হয় না। আমরা কিন্তু অ্যাবসলিউটলি ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট একদম বেসিক আছে, কিন্তু আপনি লুক এট ইন্ডিয়া কোথায় চলে গেছে, এবার শ্রীলঙ্কাও। সো আমাদের আসলে প্রোডাক্ট ডিফারেন্সিয়েট করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরের প্রশ্ন যেতে চাই 5 নম্বর,
এখনকার ব্যাংকারদের সাথে আগের দিনের ব্যাংকারদের সবচেয়ে বড় পার্থক্য কোথায় চোখে পড়ে? একটা হচ্ছে ইউ নিড টু বি ভেরি অ্যাক্টিভ অ্যাজাইল অ্যান্ড ইউ নিড টু বি অ্যাডাপ্টেশনটা ইজ খুব ইম্পর্টেন্ট। পরিবর্তনের সাথে সাথে কিন্তু পরিবর্তিত হতে হবে। যদি আপনি না হতে পারেন তাহলে কিন্তু ইউল ফলিং বিহাইন্ড। সো আগে যেমন একটা জিনিস আমি শিখেছিলাম, পরিবর্তন হচ্ছে, ঠিক আছে চলবে, এখন কিন্তু সুযোগ নাই। আপনি যদি পরিবর্তিত সময়ের সাথে পরিবর্তন না করতে পারেন নিজেকে, তাহলে কিন্তু আর একটা যে টেকনোলজিকে আপনাকে বুঝতে হবে। অ্যাটলিস্ট আপনি হয়তো ইউ মে নট বি টেক গাই, বাট আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, কারণ এখন কিন্তু সব কিছু কিন্তু টেকনোলজি ড্রিভেন। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, যিনি মাত্রই ব্যাংকিংকে তার ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন তার জন্য আপনার পরামর্শ? তাকে আমি বলবো যে পড়াশোনা করতে হবে। আপনি জাস্ট ইউনিভার্সিটি বেরিয়ে এসেছেন বলে আপনি মনে করবেন না যে আপনার পড়াশোনা শেষ, বরঞ্চ পড়াশোনা করতে হবে। আর একটা হচ্ছে হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক। যেখানে বসছেন সেখানে আপনি কাজ করবেন এবং আপনাকে বুঝতে হবে কী করছেন। আপনি শুধু জাস্ট বসলে হবে না, কিন্তু আপনাকে ডেলিভার করতে হবে। আর একটা যেটা হচ্ছে কি, আপনাকে কিন্তু চিন্তা করতে হবে আপনার স্টেক হোল্ডার কারা আছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 7 নম্বর প্রশ্ন, কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাকি ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশন? আমার মনে হয় ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্সে বলে কিছু নাই আসলে, যত কথাই বলেন না কেন। এই যে আছে ছুটির দিন আমি এখানে বসে আছি, তাই না? কিন্তু এটা তো অলসো পার্ট অফ মাই, এটা কিন্তু আপনি যদি বলেন জবের কাজ না, কিন্তু ইট ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। যে কথাগুলো বলছি আমি কিছু ক্ল্যারিটি দিচ্ছি, যারা শুনছেন তারা বুঝছে। সো ইট ইজ অলসো পার্ট অফ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ সিনিয়র ব্যাংকার। সো আপনাকে ইন্টিগ্রেশনটা ইজ মোর ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, অসংখ্য তথ্য সূচক আর পরিসংখ্যানের বাইরে যদি আপনাকে বলা হয়, আপনারা তো ফিগার দিয়ে ব্যাংকের সাকসেস রেট করেন, কিন্তু আপনাকে যদি বলা হয় যে ইন জেনারেল আপনি কোন পারসেপশন থেকে বলেন যে এই ব্যাংকটি ভালো, এই ব্যাংকটি ভালো না, ওই সাকসেসটা আপনি কি দিয়ে মেজার করেন? প্রথমে অফকোর্স নাম্বার তো সবসময় অ্যাভেলেবল থাকে না, নাম্বারগুলো ডেটেড থাকে। একটা যেটা হয়, আমরা সবসময় খেয়াল করি যে তার বোর্ডটা কারা আছে। আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, বোর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই ব্যাংকের গভর্নেন্সটা কেমন, সো এইটা কিন্তু মোটামুটি, এবং যারা সিনিয়র ম্যানেজমেন্টে আছে তারা কেমন লোক, এটা মোটামুটি একটা ধারণা দেয়। কেন আপনি কতটুকু খারাপ হবেন। আমি যদি তহিদ আপনাকে বলি যে এই তহিদ এখানে আছে, সো তহিদ কেমন হতো একটা মোটামুটি পারসেপশন কিন্তু আমাদের আছে। সো সেটা কিন্তু এক ধরনের কাজ করে যে, এবং কেন আপনি তো একটা পারসেপশন ক্রিয়েট হয় কিন্তু আপনার কাজের মাধ্যমে। সো আপনি ভালো কাজ করেছেন বলেই হয়তো আপনার সাথে পজিটিভ ধারণা থাকবে, খারাপ কাজ করেন খারাপ ধারণা থাকবে। সো ওই ব্যাপারটাই হয় যে আপনার বোর্ড ম্যানেজমেন্ট আগে কেমন করছিল, এগুলো থেকে আমরা ধারণা করে নিই যে এই ব্যাংকটা কেমন চলছে। 9 নম্বর প্রশ্ন, ব্যবসায় মুনাফা আর সাস্টেনেবল প্র্যাকটিস এই দুইটির মাঝে কিভাবে খুব ভালো করে কোঅর্ডিনেট করা যায়? শুনে মুনাফা তো প্রয়োজন আছে, কিন্তু মুনাফা না করলে আপনি সাস্টেনেবল হবেন না। সো আমার কাছে মনে হয় আপনাকে সাস্টেনেবিলিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখন তো সময়টা হচ্ছে সাস্টেনেবিলিটি। আপনি শুধু প্রফিট করেন চলবে না, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি শর্ট রানে খেলতে হবে না, আপনাকে খেলতে হবে লং রানে। আপনাকে লম্বা দৌড়ের একজন ঘোড়া হিসাবে যেতে হবে। সো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে হাউ ইউ রিমেন সাস্টেনেবল, যার জন্য আপনার ইনভেস্টমেন্ট, এখন যেমন ব্যাপারটা এসছে এনভায়রনমেন্ট, ক্লাইমেট, তাই না, এটা খুব ইম্পর্টেন্ট। সো ESG ব্যাপারটা কিন্তু এখন খুব 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 ইম্পর্টেন্ট। সো এগুলোকে আমার মাথায় রেখে কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি লং টার্মে সাস্টেনেবল থাকবেন না। 10 নম্বর প্রশ্নটা একটু হাইপোথেটিক্যাল, বাট আমি প্রশ্নটা করতে চাই। আপনি তো সুপার অ্যাপের কথা বলছিলেন, তারা বলছেন যে ধরুন আপনার কম্পিটিটর কোনো একটা ব্যাংক এমন একটা টেকনোলজি নিয়ে আসলো যেটা দিয়ে আসলে গ্রাহকের সব চাহিদা পূরণ হয়ে যাবে, আপনি তার কম্পিটিটর, আপনি কি ইনিশিয়েটিভ নেবেন? না, ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে তো যখন মার্কেটে কি হচ্ছে না হচ্ছে আপনাকে জানতে হবে। কেন আপনি যদি ইনিশিয়েটিভগুলো না নেন, আপনি যদি না জানেন আমার কম্পিটিশন কী করতেছে, আপনাকে কিন্তু সেভাবে কিন্তু কাজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম শুধু সেটা না, মার্কেটটাও জানতে হবে যে আমার যে আমার মার্কেটে এই লোকের ডিমান্ডটা কী। আর যদি হয় আপনি ধরুন নিয়ে আসলো, আমি সেগমেন্ট করে ফেলবো সবখানেই, সব মার্কেট, যেমন ধরুন আমাদের একটা কি সব ব্যাংক সব কিছু করতে যায়, হ্যাঁ, আমরা কিন্তু সেগমেন্টেড ওয়েতে কিন্তু কাজ করতে পারি না। অন্যান্য দেশে যেমন দেখবেন ও কিন্তু সেগমেন্ট ওয়েতে কাজগুলো করছে, এবং তার যে ওই নিশ মার্কেট কিন্তু ইজ ডুইং ওয়েল। সো ওইভাবে আমাকে চিন্তা করতে হবে, ইদার আই হ্যাভ টু আমাকে ট্রান্সফর্ম করতে হবে, অথবা আমাকে একটা মার্কেট বের করতে হবে যেখানে আই ক্যান থ্রাইভ। দিস ইজ হোয়াট উই নিড টু ডু। আমরা র্যাপিড ফায়ার অংশটি শেষ করলাম, আরও প্রশ্ন করবো 2-3টে, তারপর আমরা শেষ করবো। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমি জানতে চাই, র্যাপিড ফায়ার একটু ইলাবোরেট করতে পারবেন। এখনকার যে ব্যাংকের পার্সপেক্টিভ, সেখান থেকে নতুন যারা, তাদের ভিতরে এক ধরনের ভয় চলে এসেছে যে তারা ব্যাংকে আসলে লম্বা ক্যারিয়ার করতে পারবেন কিনা, বা আদৌ ব্যাংকে এত মানুষ থাকবে কিনা সামনে। এই পারসেপশনটা যারা নিয়েছে তাদেরকে আপনি কি সাজেশন দেবেন? শোনেন, যেটা হচ্ছে কি, ব্যাংকে থাকতে পারবে কিনা, ব্যাংকের কাজ এটা আসছে করতে অটোমেশন থেকে। তো কি হচ্ছে, আপনার মান্ডেইন জবগুলো হয়তো, প্রসেস ওরিয়েন্টেড জবগুলো কিন্তু হয়তো ওটা অটোমেটেড হয়ে যাবে, কিন্তু ইউ নিড পিপল টু রান। কেন আপনার
অন্যদিকে কিন্তু আপনি কাজগুলো করবেন আপনার মোর অ্যানালিটিক্স, মোর থিঙ্কিং, মোর কাস্টমার ইন্টারফেস। সো ব্যাংকটা যদি ভালো করতে থাকে, ব্যাংকের জন্য এক্সপানশন হতে থাকে, ব্যাংকও কিন্তু লোক নিতে হতে হবে। এবং আবার আপনিও যখন আসবেন আপনার কিছু ব্যাকগ্রাউন্ড আপনাকে বিল্ড আপ করতে হবে, যে আপনারা কিন্তু, যেটা আমি বললাম, আপনি হয়তো টেকনোলজির লোক হবেন না, কিন্তু টেকনোলজিটা বুঝতে হবে। আপনাকে অ্যাডাপ্টেশনের ব্যাপারটা যেটা আছে, কত ফাস্ট ইউ ক্যান অ্যাডাপ্ট ইউর সেলফ, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যেমন আমাদের এখানে আমাদের ব্যাংকের একটা ভ্যালু হচ্ছে অ্যাজিলিটি টু অ্যাডাপ্ট। কত তাড়াতাড়ি আপনি অ্যাডাপ্ট করতে পারছেন, তার উপরে কিন্তু আপনার ফিউচার, আপনারও পার্সোনাল সাস্টেইনেবল ব্যাপার আছে, সেটা হচ্ছে তখন হতে দেবে। সো আপনাকে অ্যাজিলিটি টু অ্যাডাপ্টেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য ফাস্টার ইউ ক্যান মেক ইট, আই থিঙ্ক দ্য পসিবিলিটি সার্ভাইভাল ইজ ডেফিনেটলি গোজ আপ। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে যারা স্টার্ট আপ নিয়ে কাজ করছেন তারা মনে করে যে ব্যাংকগুলো খালি আমাদেরকে লোনের কথা বলে কেন, ওয়াই ডোন্ট দে ফাইন্যান্স, তো দে ওয়ান্ট ইউ অ্যাজ অ্যান এঞ্জেল ইনভেস্টর অর মেবি সামথিং লাইক দ্যাট। এই ধরনের একটা উইন্ডো আপনারা কেন করেন না? আসলে হয়েছে কি, আমরা একটা উইন্ডো করেছি, ইটস নট দ্য করা হয়নি। আপনারা দেখবেন যে 3 থেকে 4 বছর আগে একটা সার্কুলার এসেছে যে আমাদের নেট প্রফিটের 1% আমরা উইল পুট অ্যাসাইড ফর যে এই সমস্ত যারা স্টার্ট আপের জন্য ফান্ড করার জন্য। বাট সেটা ছিল অ্যাজ এ ডেট, আপনি যেটা বললেন। আর যেটা হচ্ছে কি, আমি অ্যাজ এ কমার্শিয়াল ব্যাংকার আমার কিন্তু ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিংই নাই। কোনো একটা স্টার্ট আপ আমার কাছে আসলে কিন্তু আমি শুরু করি যেভাবে আমরা একটা নর্মাল প্রজেক্ট ফান্ডিং করি সেভাবে। তো আমাদের একটা প্রপোজিশন সেন্ট্রাল ব্যাংক করেও ছিলাম যে আপনারা এক কাজ করেন, সবগুলো ব্যাংক মিলে আমরা একটা কমন ফান্ড করি, আমরা দরকার একটা সর্ট অফ সেট আপ করে ফেলি, যাদের কাজ হবে এই সমস্ত ইনভেস্টমেন্ট প্রপোজালগুলো দেখা, রিভিউ করে সেভাবে টাকাগুলো দেখা। কিন্তু ওই জিনিসটা টেক অফ করে না। আমরা কিন্তু ফান্ডটা কিন্তু আমার ব্যালেন্স শিটে কিন্তু আছে, বাট ইটস এ ডেট ফান্ড। এখন ডেট যদি হয়, আবার এখানে ক্লাসিফিকেশন কীভাবে হবে, কী হবে, সে হবে, অনেক কিছু কিন্তু চলে আসে। তো ওই ব্যাপারটা ক্ল্যারিটিও আসেনি বলে করতে পারি। আর যেটা হচ্ছে কি, আমাদের দেশে আনফর্চুনেটলি যে কিছুই হয়, আপনি কোভিডের সময় থেকে শুরু করে যখনই কোনো প্রবলেম হয়, এই ব্যাংক সিএসআর বলেন, সব কিছু কিন্তু ব্যাংকের উপরে। কিন্তু আপনি অন্য দেশে দেখেন, ওখানে কিন্তু যারা বড় বড় কর্পোরেটস তারা কিন্তু নিজেরাই কিন্তু একটা অ্যাঞ্জেল ফান্ড করেছে, ঠিক আছে, আমি নিজেই করি, একটা কিছু সাপোর্ট করি, সেগুলি কিন্তু আমরা করছি না। দ্যাট ক্যান বি অলসো পার্ট অফ দ্য সিএসআর অ্যাজ ওয়েল। কিন্তু দেখেন সব কিছু কিন্তু ব্যাংকের উপরে। আপনার ওই সিএসআর থেকে শুরু করে আপনার এই ভেঞ্চার ফান্ড, ক্যাপিটাল বলা যায়, কিছু সব কিছু হয় না। যার জন্য এত কিছু করছে বলে যে টার্ম লেন্ডিং, আমরা শর্ট টার্ম ফান্ড নিয়ে আমরা লং টার্ম লেন্ডিং করি, এখানে কিন্তু বিরাট একটা মিসম্যাচ আমরা রান করি। এখানে কিন্তু আমরা উই আর টেকিং হিউজ রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক। আমি যখন আপনাকে টার্ম লোন দিই, আমি কিন্তু মোটামুটি একটা টেনরের জন্য কিন্তু ফিক্স করে ফেলি। কিন্তু আমি কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আমি আমার যখন এটা আপ মার্কেট হয়, আমি কিন্তু কন্টিনিউয়াসলি আমার কিন্তু ইন্টারেস্ট কিন্তু ডিপোজিট কস্ট কিন্তু ইজ গোয়িং আপ। তো এইসব অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু আছে। সো এখানে আমার কাছে মনে হয় এটা গভর্নমেন্ট অলসো নিডস টু বিল্ড আপ এ ফান্ড, যেটা ঠিক আছে আমি এত টাকা একটা ফান্ড দিয়ে দিলাম, এখান থেকে একটা হয়তো ন্যাশনাল কমিটি থাকতে পারে যারা এই সমস্ত, যেটা করা হয়েছে, যারা এর মাধ্যমে কিন্তু আপনার এই সমস্ত যারা স্টার্ট আপগুলোকে সাপোর্ট করতে পারে। আর সাপোর্ট কি আমাদের এত, আর একটা হচ্ছে আমাদের খুব সমস্যা হয় কি, আমাদের কিন্তু কোনো কনসিস্টেন্সি অফ পলিসি নাই, আমাদের ইকোনমিক কন্ডিশনে কিন্তু কনসিস্টেন্সি নাই, এই এরকম পড়ে গেল, এরকম হয়ে গেল। তো এইসব কারণে কিন্তু এই স্টার্ট আপগুলো কিন্তু অনেক সময় দেখলাম খুব ভালো হচ্ছে, হঠাৎ করে মানে ভালনারেবল চলে আসলো, মানে একটা কোনো একটা অ্যাকশন হয়ে গেল, বা কোনো একটা আপনার ধরেন ডিউটি বা কোনো একটা ট্যারিফে চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে কিন্তু চলে গেল ওটা। তো এই অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। কিন্তু আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, 1 দশক পরে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? আমি মনে করি একটা বড় চেঞ্জ হবে, যেটা হবে আমরা আমাদের ব্যাংকিংয়ের পুরো ধরেন ফেসটা হয়তো মাইট গেট চেঞ্জ, এবং আমি মনে করি যে উই মাইট সি সাম মার্জার্স অ্যাজ ওয়েল, এবং তাতে করে ব্যাংকগুলোর সংখ্যা হয়তো কমে আসবে। আর যেটা মনে করি যে ব্যাংকারদের যেই ডিজিটাল যেই পার্টটাতে আমার কাছে মনে হয় একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ আসতে পারে। মানে এটা ছাড়া কোনো ব্যাংক ইনফ্যাক্ট বেসিক্যালি ওইভাবে সার্ভাইভ করবে না। সো আমার কাছে মনে হয় যে আর সো কাস্টমার সার্ভিসটা উইল বিকাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ কাস্টমাররা, যেটা আমি বললাম, এখনকার জেনারেশন যারা আসছে, এদের কিন্তু কাস্টমার সার্ভিসটাকে আপনারা যদি না করতে পারেন, তারা কিন্তু আজকে এখানে আছে, কালে চলে যাবে। তারা কিন্তু ওই যে আপনার স্টিকিনেসের ব্যাপারটা আছে, ওই যে আছে লয়ালিটি, অনেকদিন ছিলাম থাকি না, ওই ব্যাপারটা কিন্তু আছে। তুমি দিতে পারছো, তুমি দেবে না পারলে আমি আর এখানে চলে যাবো। সো এই ধরনের কিন্তু পরিবর্তন, কাস্টমারের নিডের মধ্যে একটা বিহেভিয়ার চেঞ্জ আসবে, এবং ব্যাঙ্কগুলো আস্তে আস্তে মুভ করতেই হবে। আমরা তেমনটি আশা করি, যা হবে সেটি অবশ্যই বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। আপনি আমাদের কাছে স্টুডিওতে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে যমুনা টিভিকে ধন্যবাদ।
দর্শক, বাংলাদেশের ব্যাংকের এখনকার যে অনিয়মের কথা বলা হয়, 1.5 দশকের অনিয়ম বলা হয়, জঞ্জাল বলা হয়, সেটিকে পরিষ্কার করতে কিছুটা সময় লাগবে, সেটি আমরা ধরে নিচ্ছি। কিন্তু সেটি করতে গিয়ে দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির সম্ভাবনা যাতে নষ্ট না হয়ে যায়, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ নজরদারি রাখা খুব জরুরি। সবচেয়ে বেশি এই মুহূর্তে যেটি কমাতে হবে, ব্যাংকে তাড়ানো বা টাকার প্রবাহ বাড়িয়ে ইনফ্লেশনটাকেও কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আসলে মানুষ কিছুটা স্বস্তি পাবে। তবে ব্যাংকিং ইন্ডাস্ট্রি যে শেষ হয়ে যায়নি, বরং এটি যে অনেক ধরনের নাম নিয়ে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের অনেক ধরনের চেঞ্জ হয়ে যে ব্যাংক সামনে আরও রিমডেলড হবে, আরও নতুনত্বের কাছে আসবে, সেটি কিন্তু আজকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি আমাদেরকে নিশ্চয়তা করেছেন। তারা সেগুলো নিয়ে কাজ করছেন। আশা করি নীতি নির্ধারকরা সেজন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তারা সেগুলো নেবেন। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।